পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলায় নিহত 4। ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক চাপ মানতে নারাজ নেতানিয়াহু। গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা, নিহত 3, আহত অনেকে। পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার। তুরস্কের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাত, 25 জঙ্গিকে হত্যার দাবি ইসলামাবাদের। পাকিস্তানের 5 সেনা নিহত। উত্তেজনার মধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ সামরিক উস্কানি আখ্যা ভেনেজুয়েলার। বাদরুদ্দিন ফুরিয়ে আসছে মন্তব্য যুক্তরাষ্ট্রের সেনেটের। We will make our city one where every person who calls it home can live a dignified life. নিউ ইয়র্ক সিটির নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন মামদানির। যোগদান অসংখ্য প্রবাসী বাংলাদেশি, জরিপে এগিয়ে একমাত্র মুসলিম প্রার্থী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনে এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ, শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। হামাস জানায় 13 বন্দীর লাশ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে তারা। এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এ পর্যন্ত 15টি লাশ ফেরত দিয়েছে হামাস, কিন্তু 5 দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি। 48 ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিম তীরে এলোপাতাড়ি অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর 2 সদস্যকেও হত্যা করার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজায় একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে অংশ নেবে আরব দেশগুলো। কাতারে এই নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। একই সময়ে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে গাজার মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে দাবি মস্কোর। বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল 21 অক্টোবর বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালায় রাশিয়া। 14,000 কিলোমিটার পথ অতিক্রম ও প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষাটি সফল হয়েছে বলে জানান রুশ সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তার ভাষ্যমতে এই ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বর্তমানের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে পুরোপুরি সক্ষম। ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এমন অস্ত্র বিশ্বে আর কারো কাছে নেই। তিনি উল্লেখ করেন, রুশ বিজ্ঞানীরা একসময় ভেবেছিলেন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা অসম্ভব, কিন্তু এখন সফলভাবে তা বাস্তবে রূপান্তরিত করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার কৌশলগত অস্ত্র ভাণ্ডারের পরবর্তী প্রজন্ম বলে অভিহিত করা হচ্ছে। পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় এর পাল্লা মূলত সীমাহীন। একই সঙ্গে এটি যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে দাবি মস্কোর। সম্প্রতি পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন বিশ্বের সবচেয়ে আধুনিক, এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে তাদের প্রযুক্তি। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87%ই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে, যা দিয়ে পৃথিবীকে একাধিকবার ধ্বংস করা সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর 5 সদস্য
ও 25 জঙ্গি নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে নয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর কয়েকজন সদস্য এবং জঙ্গিরা। স্থানীয় সময় রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, শুক্র ও শনিবারের আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করা হয়। হামলাকারীরা ফিতনা আল খারিজ গোষ্ঠীর সদস্য বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নয় বলেও জানান তিনি। মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন রুবিও। অর্জিতা সিরাজিন, সময় সংবাদ। ট্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ইউএস গ্রেভলি। দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায় এটি দুই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতার অংশ। যদিও এই পদক্ষেপকে সামরিক উস্কানি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট। ক্যারিবীয় সাগরে উত্তেজনা বাড়ছেই। ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে নোঙর করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস গ্রেভলি। স্থানীয় সময় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ বাহিনী। ওয়াশিংটন জানিয়েছে এই মহড়ার উদ্দেশ্য দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং মাদক ও আন্তর্দেশীয় অপরাধ দমনে সমন্বয় জোরদার করা। দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানান, মানবিক মিশন ও নিরাপত্তা প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। তবে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতিকে গুরুতর হুমকি ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই মহড়া সিআইএ এর সমন্বয়ে পরিকল্পিত সামরিক প্ররোচনা, যার উদ্দেশ্য ভেনেজুয়েলার বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ বা মিথ্যা হামলার নাটক সাজানো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগে থেকেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধ তৈরির চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অ্যাটর্নি জেনারেল জানান, ভেনেজুয়েলা সরকারকে উৎখাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে এসেছে। সিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোর এখন রাশিয়া বা চীনে পালিয়ে যাওয়া উচিত। যদিও সরাসরি মার্কিন আগ্রাসনের সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন, তবু তার মতে ভেনেজুয়েলায় শিগগিরই উত্তেজনা দেখা যাবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। রোববারের নির্বাচনী সমাবেশে 20,000-এরও বেশি মানুষ অংশ নেন। সমাবেশে যোগদান বিপুল সংখ্যক বাংলাদেশীয়। 4 নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নিজ দলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমোর চেয়ে জরিপে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ভোটের মাঠে অনেকটা পিছিয়ে আছেন। নিউ ইয়র্ক থেকে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এমন সমাবেশ কেউ কোনোদিন দেখেননি। স্থানীয় সময় রোববার ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানির সমাবেশ ঘিরে পুরো এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে যোগ দেন 20,000-এরও বেশি মানুষ। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় সহ এশীয় ভোটাররা অংশ নেন। আমাদের অনেক মানুষ যাবে ভোট দিতে, and ওরা রাইট ভোটটাই দিবে, and আমরা ফাইন্ড আউট করবো, and this is the first time it's happening, this change. আজকে একটা ঐতিহাসিক জনসভা হয়েছে, আমরা মামদানিকে ভোট দেব। আজকে মামদানি ক্যাম্পেইনে হাজার হাজার দর্শক হয়েছে। আমরা আশাবাদী মামদানি এইবার
আমাদের মেয়র হবে। নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। এ সময় নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মামদানি। এই শহরকে আমরা দুর্নীতিবাজ, রাজনীতিবিদ ও তাদের ধনকুবের দোসরদের খপ্পর থেকে বের করে আনবো। তাদেরকে বুঝিয়ে দেব যে নিউ ইয়র্ক সিটি বিক্রির জন্য নয়। নিউ ইয়র্ক সিটির নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। গেল জুলাইয়ে দলের প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরেও মূল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রাইমারি ওই নির্বাচনে হেরে বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সমর্থন জানান কুমোকে। ফলে নির্বাচন হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিভিন্ন জরিপ বলছে ফিলিস্তিনপন্থী মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে হয়তো তিনিই হতে যাচ্ছেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির ঐতিহাসিক সমাবেশ। নিজ দলের একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার পরেও মামদানি যে 4 নভেম্বরের নির্বাচনে বিজয়ী হতে চলেছেন তা রোববারের জনসভার পর অনেকটাই পরিষ্কার হলো, এমনটাই দাবি ডেমোক্র্যাট সমর্থকদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জেরে থমকে গেছে হাজারো সরকারি কর্মকর্তার জীবন। প্রায় 70,000 কর্মকর্তাকে বেতন ছাড়াই পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে। এতে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তারা। গায়ে 3-পিস স্যুট ও গলায় টাই, পেশায় একজন সরকারি আইনজীবী। কিন্তু গত প্রায় 1 মাস ধরে তাকে ফুটপাতে খাবার বিক্রি করতে দেখা যায়। মার্কিন ফেডারেল শাটডাউনের কারণে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার পর এটি আইজ্যাক স্টেইনের জীবিকা নির্বাহের মাধ্যম। যদিও শাটডাউনের আগে শুধুমাত্র ছুটির দিন উপভোগ করার একটি মাধ্যম হিসেবে এই কাজ শুরু করেছিলেন তিনি। একই দশা যুক্তরাষ্ট্রের প্রায় 70,000 ফেডারেল কর্মকর্তার। এটা আমার সৌভাগ্য যে দুর্দশার এই সময় আমি কিছু করতে পারছি, কিন্তু আমি দ্রুত কাজে ফিরে যেতে চাই। যখন শাটডাউন শেষ হবে আমি সেই অপেক্ষায় আছি। শাটডাউনের মুখে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। এককালে যারা সচ্ছল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের দাঁড়াতে দেখা যাচ্ছে বিনামূল্যে খাদ্য সহায়তা গ্রহণের লাইনে। সাবেক USAID কর্মকর্তা ও 13 মাস বয়সী এক শিশুর মা এমি উকলো জানান, কোনো মতে প্রতিদিনের খরচ জোগাচ্ছেন তারা। আমাদের সকল সঞ্চয় ফুরিয়ে গেছে, কোনো মতে দিন পার করছি। আমি প্রতিনিয়ত চাকরির চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার মেয়েটার বয়স মাত্র 13 মাস। ওর খাবার, ফর্মুলার জন্যও আমার ত্রাণ সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় অসহায় কর্মীরা চাইছেন দ্রুত কাজে ফিরে যেতে। রাজনৈতিক কোন্দলের মুখে নিজেদের স্বাভাবিক জীবন হারাতে চান না তারা। আলোচনার মাধ্যমে তাই সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লাখো মানুষ। সরকারি অচলাবস্থায় সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচির তহবিলও বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমগুলো বলছে, যদি শাটডাউন নভেম্বর পর্যন্ত চলতে থাকে তাহলে পুরো মাসের জন্য ভর্তুকি দেওয়া সম্ভব হবে না। এরই মধ্যে 8টি অঙ্গরাজ্যের 9টি ফুড ব্যাংক জানিয়েছে তারা বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাবে। পশ্চিম ভার্জিনিয়ার একটি খাদ্য সংস্থা জানিয়েছে খাদ্যের দাম এবং চাহিদা বাড়ায় তাদের বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। তুরস্কের বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারায় বিক্ষোভে নামেন হাজারো মানুষ। তার সমর্থনে সমাবেশ করে দেশটির প্রধান বিরোধী দল CHP। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ইস্তাম্বুলের প্রধান আদালত ভবনের সামনে সমবেত হন হাজারো আন্দোলনকারী। ইস্তাম্বুলের বহিষ্কৃত মেয়র ইমামোগলুর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় ইমামোগলুর রাজনৈতিক অধিকার পুনর্বহালের দাবি তোলে দেশটির প্রধান বিরোধী দল CHP। বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে গ্রেফতারকৃত এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে ইমামোগলুর বিরুদ্ধে। এরপর গুপ্তচর বৃত্তির মামলায় তাকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তারা বিষয়টিকে রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট মামলা হিসেবে বিবেচনা করে তাকে আদালতে হাজির করেন।
ইমামোগলুর গ্রেফতার তুরস্ক জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। সমর্থকরা জানিয়েছেন গণতন্ত্র রক্ষায় তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং আসন্ন নির্বাচনে জনগণের রায় হবে এই সংকটের চূড়ান্ত জবাব। আমি এখানে আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ইমামোগলুর বিরুদ্ধে চলা অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছি। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তাকে সমর্থন করা জরুরি, কারণ এটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে সরাসরি অন্যায়। 2019 সালে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যবসায়ী থেকে রাজনীতিক হিসেবে উত্থান ঘটে ইমামোগলুর। সিএইচপির পক্ষ থেকে এরই মধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নিরস্ত্রীকরণের অংশ হিসেবে তুরস্ক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী পিকেকে। স্থানীয় সময় রোববার গোষ্ঠীটি জানায় সরকারের সঙ্গে সমন্বয় করে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা তুরস্ক থেকে নিজেদের প্রত্যাহার করছে। সমাজে অন্তর্ভুক্তির জন্য সরকার যেসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে সংগঠনের সদস্যরা। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান সশস্ত্র সংগ্রাম বন্ধের আহ্বান জানানোর পর এবছরের মে মাসে গোষ্ঠীটি অস্ত্র সমর্পণের ঘোষণা দেয়। পশ্চিম আফ্রিকার দেশ মালির সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জ্বালানি অবরোধের কারণে দেশ জুড়ে স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় মালি কর্তৃপক্ষ। গত 2 মাস ধরে সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় পদক্ষেপ নিয়েছে দেশটি। এর প্রভাবে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় সময় রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে দেশটির শিক্ষামন্ত্রী জানান শিক্ষার্থী ও শিক্ষকেরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না। এ সময় দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান 27 অক্টোবর থেকে আগামী 9 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 নভেম্বর থেকে ক্লাস আবারও চালু করার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ট্রাম্পের এশিয়া সফরের মধ্যে দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনা, আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। নেই হতাহত, তদন্তের ঘোষণা পেন্টাগনের। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল। স্থানীয় সময় রাত 10টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। ইন্ডিগো প্রথম ফ্লাইটটি পরিচালনা করেছে কলকাতা থেকে গুয়াংঝুর পথে। রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে। আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের 2 জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। 2020 সালের সীমান্ত সংঘাতের পর দুদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল, তবে সাম্প্রতিক উষ্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকার বলছে নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। জার্মানিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 2 কুলিং টাওয়ার বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির বার্ন অঙ্গরাজ্যের 160 মিটার উচ্চতার টাওয়ার দুটির বিস্ফোরণ দেখতে ভিড় করেন হাজারো বাসিন্দা। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। জার্মানি থেকে সে খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশটির বায়ার্ন অঙ্গরাজ্যের গুন্ট রেমিংয়েনে গেল 50 বছর ধরে জ্বালানি শক্তির যোগান দিয়ে আসা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 2টি কুলিং টাওয়ার বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। 160 মিটার উচ্চতার 56,000 টন ভারী বিশাল টাওয়ার দুটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এ সময় স্থাপনাটি নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নিজেদেরই অংশ মনে করে টাওয়ার দুটির ধসে পড়া দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। সততার সাথে যদি বলি, এটি গুঁড়িয়ে দেওয়ায় আমি ভীষণ আবেগতাড়িত হয়েছি। আমি কখনোই দুটো টাওয়ার একসঙ্গে দেখিনি। ওই স্থানে একটু আগে দেখলাম আকাশে শুধু কালো মেঘ। এটি এখন শুধুই ইতিহাস। টাওয়ার দুটো গুঁড়িয়ে দেয় আমি খুবই দুঃখ পেয়েছি যে এটি আর নেই। ভবিষ্যতে হয়তো জায়গাটিতে মেমোরিয়াল গোছের কিছু একটা দেখব, তবে আমি বুঝি না এটি এখনই কেন করতে হলো।
জার্মানির জ্বালানির চাহিদা পূরণে 1966 সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। 2023 সালে এর উৎপাদন বন্ধ করে দেয়া হলেও সেখানে এখনো পারমাণবিক আবর্জনা রয়েছে। গুড়িয়ে দেয়া ঐতিহ্যবাহী টাওয়ার দুটির জায়গায় ব্যাটারি দিয়ে তৈরি এনার্জি স্টোর বা মজুত করার পরিকল্পনার কথা জানিয়েছে জার্মানির বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান RWE। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধে জার্মানির মতো উন্নত দেশগুলো যখন পারমাণবিক শক্তি ব্যবহারের বদলে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিচ্ছে, তখনই তৃতীয় বিশ্বের অনেক দেশ পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে, যা ভবিষ্যতে জাপানের ফুকুশিমার মতো বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে মত এদেশের পরিবেশ বিজ্ঞানীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন প্রতিপাদ্যে শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতার নতুন দিক নির্দেশনা নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে। আজ আসিয়ান জোট ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উদ্ভাবনী নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অংশীদার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বৃদ্ধি ও ডিজিটালাইজেশন নিয়ে বৈঠকের কথা রয়েছে। স্থানীয় সময় রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে নৈশভোজে অংশ নেবেন জোটের নেতারা। থাইল্যান্ডের সঙ্গে নতুন যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্ত থেকে ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে কম্বোডিয়ায়। স্থানীয় সময় রোববার রাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চুক্তির প্রথম ধাপ হিসেবে আংশিক সেনা প্রত্যাহার শুরু হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রণালয়ের প্রচারিত এক ভিডিওতে দেখা যায় কম্বোডীয় সেনারা সীমান্ত ঘেঁষা ঘাঁটি থেকে একটি সামরিক ট্যাঙ্ক ট্রাকে তুলে নিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মালয়েশিয়ায় স্বাক্ষরিত শান্তি চুক্তির অংশ হিসেবে এটি সততার প্রদর্শন। এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার পর জাপানে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে একাধিক চুক্তি সম্পন্নের পর টোকিওতে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন ট্রাম্প। এরপর যাবেন দক্ষিণ কোরিয়ায়। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। ট্রাম্প জানান বেইজিং এর সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি করতে আশাবাদী তিনি। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই দক্ষিণ চীন সাগরে দুটি আলাদা দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরই জীবিত উদ্ধার করা হয়েছে সব ক্রুকে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী রোববার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে বিমানবাহী রণতরী USS নিমিটজ থেকে নিয়মিত অভিযানের সময় বিধ্বস্ত হয় MH-60 Seahawk হেলিকপ্টারটি। 3 ক্রু সদস্যকেই দ্রুত উদ্ধার করা হয়। ওই ঘটনার আধা ঘন্টা পরই একই রণতরী থেকে উড্ডয়নরত একটি যুদ্ধ বিমানও বিধ্বস্ত হয়। দুজন পাইলটই প্যারাসুট নিয়ে সাগরে ঝাঁপ দেন, পরে তাদেরও উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ওই জলসীমার মালিকানা দাবি করে চীন। তিন দশকে ইউরোপের শ্রমবাজারে তৈরি হয়েছে প্রায় 3 কোটি নতুন চাকরি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী বাড়েনি উৎপাদনশীলতা। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু সংখ্যায় নয়, বরং চাকরির ধরন ও অর্থনীতির অবকাঠামো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 1995 থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারে যুক্ত হয়েছে প্রায় 3 কোটি নতুন চাকরি। অথচ একই সময়ে কর্মক্ষম জনগোষ্ঠী কমেছে প্রায় 1 কোটি। ইউরোফাউন্ডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এই পার্থক্য শ্রমবাজারে এক গভীর কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ইউরোপের অর্থনৈতিক ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
ব্যাপক হারে চাকরি বৃদ্ধি পেলেও এর বেশিরভাগ এসেছে সেবা খাত থেকে। উৎপাদন, কৃষি ও খনি শিল্প খাতে চাকরি কমেছে ব্যাপকভাবে। নির্মাণ খাতেও কমেছে প্রায় 20 লাখ শ্রমিক। তবে সেবা খাতের উত্থান এই ঘাটতি পূরণ করেছে। এখন ইউর মোট চাকরির 3/4 সেবা খাতে। এছাড়া উচ্চ বেতনভুক্ত পেশাজীবী খাতে নতুন চাকরির চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত সৃষ্ট সব নতুন চাকরি এসেছে পেশাজীবী খাতে। চাকরির এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারী কর্মীদের অংশগ্রহণ। 2000 সালের পর থেকে ইউরোপে যে নতুন চাকরি তৈরি হয়েছে তার 2/3 পূরণ করেছে নারীরা। এর ফলে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য স্পষ্টভাবে কমেছে এবং ইউরোপের শ্রমবাজার আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে। তবে প্রত্যাশা অনুযায়ী এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি উৎপাদনশীলতা। 2000 সালের পর থেকে ইউতে যোগ দেয়া নতুন দেশগুলোতে উৎপাদনশীলতা বাড়লেও পুরনো সদস্য দেশে তা স্থবির হয়ে আছে, যা ইউরোপের অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানব সম্পদ উন্নয়নকে বাস্তব উৎপাদন শক্তিতে রূপান্তর করা। দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের মাধ্যমে এই কাঠামোগত পরিবর্তনকে কাজে লাগাতে পারলে ইউরোপের শ্রমবাজার আরও টেকসই হবে বলে মনে করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তীব্র বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। দিল্লির আকাশে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় কমে গেছে দৃষ্টিসীমা। অন্যদিকে সীমান্ত পেরিয়ে সেই দূষণ পৌঁছেছে লাহোরেও। উভয় শহরেই বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। দূষণ ঠেকাতে চলছে পানি ছিটানো থেকে শুরু করে জরুরি অভিযান, তবুও স্বস্তি নেই নগরবাসীর। ভোরের আলো ফুটলেই দিল্লির আকাশ যেন ধোঁয়া চাদরে ঢাকা। ড্রোনের চোখে দেখা যায় উঁচু ভবন, ব্যস্ত সড়ক, এমনকি বিখ্যাত ইন্ডিয়া গেট পর্যন্ত অর্ধেক লুকিয়ে আছে ধূসর কুয়াশায়। মানুষ হাঁটছে ঠিকই, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে যেন ফুসফুসে বিষ ঢুকিয়ে দিচ্ছে। প্রতি বছর শীত নামার আগে এমন দৃশ্যই তৈরি হয় ভারতের রাজধানীতে। ভারী ঠান্ডা বাতাস, গাড়ির ধোঁয়া, নির্মাণস্থলের ধূলিকণা আর ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর ধোঁয়াকে আটকে রাখে নিচেই। এ কারণে বায়ুর মান পৌঁছে গেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে। সাময়িক সমাধানে দূষণ কমাতে পানি ছিটানোর ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। রাস্তার ধুলো ভিজছে, বাতাস একটু স্যাঁতস্যাঁতে হচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই আরাম খুবই ক্ষণস্থায়ী। সীমান্তের ওপারেও একই চিত্র। পাকিস্তানের লাহোরের রেললাইন, সড়ক, ফুটপাত সবকিছু যেন এক অদৃশ্য ধোঁয়ার পাতার নিচে। পাঞ্জাবে মোতায়েন হয়েছে অ্যান্টি স্মোক গান। রাস্তা ও গাছপালায় পানি ছিটিয়ে দূষণ কমানোর চেষ্টা চলছে। দীপাবলির পর ভারতের দিক থেকে আসা বাতাস লাহোরের দূষণ আরও বাড়িয়েছে। সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরি, যানবাহন ও নির্মাণ কাজ, সব মিলিয়েই পরিস্থিতি গুরুতর। দূষণ রোধে পাঞ্জাবে বিশেষ টিম গঠন করা হয়েছে। কৃষি জমিতে আগুন দেখলেই তা নেভানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে কৃষক আইন ভাঙবে তার বিরুদ্ধে মামলা, গ্রেফতার আর জরিমানার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। জামাইকার নিকটবর্তী এলাকায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন মেলিসা। কিংস্টন জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। উপকূলীয় এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। পর্যটকরাও আগে ভাগেই ত্যাগ করছেন জামাইকা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন মেলিসা। ধেয়ে আসছে জামাইকার দক্ষিণ উপকূলের দিকে। জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। স্থানীয় সময় রোববার সকাল থেকে জামাইকার ঐতিহাসিক পোর্ট রয়্যাল শহরে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে দেখা যায় বাসিন্দাদের। ম্যারিনার নৌকাগুলো টেনে আনা হয় তীরে। কেউ জানালা বন্ধ করছেন কাঠের তক্তা দিয়ে, কেউ বা ঘরের চারপাশে বালির বস্তা সাজিয়ে নিচ্ছেন। স্থানীয় পুলিশও বাসিন্দাদের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে নিরাপত্তা প্রস্তুতি যাচাই করছেন। কিংস্টনের ব্যবসায়ীরাও ঘূর্ণিঝড় মেলিসার আশঙ্কায় তৎপর। মোরস্পেন ও ওল্ড হারবারের মতো উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে পর্যটকরা বিমানে জামাইকা ত্যাগ করছেন। কানাডা, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড থেকে আসা পর্যটকরা ছুটি শেষ না করেই 2 থেকে 6 দিন আগেই ফিরে যাচ্ছেন। জামাইকার আবহাওয়া বিভাগ জানিয়েছে হ্যারিকেন মেলিসা সোমবার রাত বা মঙ্গলবার সকাল নাগাদ আঘাত হানতে পারে। ঝড় দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরে সরাসরি জামাইকার উপর দিয়ে যাবে বলেও জানায় তারা। প্রভাবিত অঞ্চলে 20 থেকে 30 ইঞ্চির বৃষ্টিপাত হতে পারে, উঁচু অংশে 30 ইঞ্চিরও বেশি। সাগরের জলোচ্ছ্বাস, বাতাস ও প্রচণ্ড বৃষ্টি জনজীবন ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে বলেও সতর্ক করছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মেক্সিকো সিটিতে যেন হঠাৎ করে জীবিত আর মৃত 2 জগতের উৎসব লেগেছে। রাস্তায় নেমেছে শত শত মানুষ, সবার মুখে কঙ্কালের রঙিন সাজ।
হাতে ড্রাম, মুখে হাসি, যেন মৃত্যুকেও তারা নাচে বেড়াচ্ছে। ডে অব দ্য ডেড বা মৃত স্বজনদের স্মরণে আয়োজিত উৎসবে জড়ো হন অসংখ্য মানুষ। মেক্সিকো সিটির প্রধান সড়ক আজ পরিণত হয়েছে রং, সঙ্গীত আর ড্রামের উৎসবে। শত শত মানুষ সেজেছেন রঙিন টুপি আর ফুলের সাজে থাকা ঐতিহ্যবাহী কঙ্কাল চরিত্রে। মৃত্যুর ইমেজ যেখানে সাধারণত ভীতিকর, সেখানে মেক্সিকো দেখিয়ে দিচ্ছে মৃত্যু মানে বিষণ্ণতা নয়, স্মৃতি আর আনন্দের উদযাপন। ড্রামের তালে কেউ নাচছে, কেউ আবার পরিবারের সবাইকে নিয়ে এসেছে সাজতে। এটা আমাদের পরিবারের ঐতিহ্য, আমরা প্রতি বছর আসি, বাচ্চারাও মজা পায়। মেক্সিকোর সংস্কৃতি খুব গভীর। ডে অব দ্য ডেড আমাদের সবচেয়ে বড় উদযাপনগুলোর একটি। এখানে মানুষ আসে, দেখে আর বুঝে। মেক্সিকো মানেই রং আর ঐতিহ্য। শুধু সাজ বা আনন্দ নয়, অনেকে এসেছেন হারিয়ে যাওয়া প্রিয়জনের ছবি নিয়ে। তাদের মুখেও একই কঙ্কাল রং। এই উৎসব আদিবাসী পূর্বপুরুষ ও স্প্যানিশ উপনিবেশিক সংস্কৃতির এক মায়াবী মিশ্রণ। মৃত্যু যেখানে শেষ নয়, স্মৃতি, রং আর ভালোবাসার নতুনভাবে ফিরে দেখা। মেক্সিকো সিটি আজ ঠিক সেই গল্পই বলছে। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলায় নিহত 4, ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক চাপ মানতে নারাজ নেতানিয়াহু, গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। উত্তেজনার মধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ সামরিক উস্কানি আখ্যা ভেনেজুয়েলার মাদুরোর দিন ফুরিয়ে আসছে মন্তব্য যুক্তরাষ্ট্রের সিনেটের। We will make our city one where every person who calls it home can live a dignified life. নিউ ইয়র্ক সিটির নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন বামদানের যোগদান অসংখ্য প্রবাসী বাংলাদেশি, জরিপে এগিয়ে একমাত্র মুসলিম প্রার্থী। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকাল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।